শালা স্যার এসেছে, সবাই চুপ করো। আমি জিজ্ঞেস করতেছিলাম। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অ্যাটেন্ডেন্স তো এত কম কেন? 23 জন। এর আগে কি তোমাদের ক্লাস হয়েছে? এর আগে ক্লাসটা? না স্যার, আগে ক্লাস ছিল না স্যার। ও, এটাই প্রথম? জি স্যার। তো 23 জন এত কম কি এরকম সবসময় থাকে প্রত্যেক ক্লাসে, না আজকের ক্লাসে এরকমই হচ্ছে? ইদানিং কেন স্যার জনসংখ্যাটা একবারই কমে যাচ্ছে স্যার। এটা খুবই ভালো কথা না আর কি। এখন কম ক্লাস করছে স্যার সবাই। সেটা বুঝতে পারছি আর কি। তো এটা মানে চলছিল আমরা স্যার যেভাবে ক্লাসে সেভাবে তো ফিরে যেতে চাচ্ছি স্যার। চলতে দেওয়া যায় না। ক্লাসে ফিরে যেতে আমরাও চাই, সিচুয়েশনটা কিরকম সেটা তো তোমরা জানো। যাক, আমরা স্টার ডেল্টা কনভার্সন থিওরেম পড়েছি। স্টার ডেল্টা কনভার্সন থিওরেম অ্যাপ্লাই করে আমরা কিছু কমপ্লিকেটেড সার্কিট এটাকে আমরা সলভ করেছি। এটা রিডাকশন, মানে কমপ্লিকেটেড সার্কিট যেটা ছিল এটাকে আমরা রিডাকশন করেছি এই স্টার ডেল্টা বা ডেল্টা ওয়াই কানেকশন দিয়ে আর কি, এটাকে কনভার্ট করে। তো এগুলো নিয়ে তোমার আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। আমরা এরপরে নতুন টপিকে যাই। রিডাকশন অফ কমপ্লিকেটেড নেটওয়ার্কস, ইকুইভ্যালেন্ট স্টার ডেল্টা সার্কিট, এগুলো আমার সব হয়ে গেছে আর কি। আমরা এরপরে যাবো হলো থেভেনিনস থিওরেম। আচ্ছা, থেভেনিনস থিওরেমটা কি? থেভেনিনস থিওরেম মোট কথা হলো, আমাদের যদি কোনো সার্কিট থাকে যেখানে টু টার্মিনাল লিনিয়ার নেটওয়ার্ক আছে, টু টার্মিনাল নেটওয়ার্ক যেখানে আমাদের লিনিয়ার ইম্পিডেন্স অন্তর্গত আছে আর কি, এরকম কোনো সার্কিট যদি থাকে যেখানে জেনারেটর থাকবে, টু টার্মিনাল এরকম লিনিয়ার নেটওয়ার্ক থাকবে, এগুলোকে সবগুলোকে রিপ্লেস করে দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমরা এখানে বানাতে পারি, যাতে করে এটার যে ইএমএফ সোর্স যেটা হবে সেটা হচ্ছে এটার যে ওপেন সার্কিট ইএমএফ তার ইএমএফ এর সমান, এবং এটার যে ইম্পিডেন্স যেটা আমরা এখানে বসাবো সিরিজে সেটা হলো যে এটার ওপেন সার্কিট, মানে এখান থেকে যে ইয়েটা যেটা আমাদের যে টার্মিনাল গুলা, ওই টার্মিনাল থেকে দেখলে যে ইম্পিডেন্স পাওয়া যায় সেই ইম্পিডেন্সের সমান একটা ইম্পিডেন্স যদি এখানে আমাদের সিরিজে যোগ করি তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাওয়া যাবে। আবারও বলছি, এটা আমাদের মনে করে একটা টু টার্মিনাল একটা নেটওয়ার্ক। টু টার্মিনাল নেটওয়ার্ক কেন বলতে পারছি, কারণ হলো এটার যে লোড এটা আমরা দুইটা টার্মিনালে বসাতে পারি, এ আর বি যে টার্মিনাল দুইটা আছে এই দুইটা টার্মিনাল আমরা বসাচ্ছি, এই কারণে এটা বলছে টু টার্মিনাল নেটওয়ার্ক। তারপরে আবার বলা হয়েছে যে এটা লিনিয়ার ইম্পিডেন্স থাকবে, এই যে জেড ওয়ান জেড টু জেড থ্রি এগুলো লিনিয়ার ইম্পিডেন্স। কেন লিনিয়ার ইম্পিডেন্স বলা হচ্ছে? লিনিয়ার ইম্পিডেন্স বলার কারণ হলো এটার যে কারেন্ট ভোল্টেজের যে রিলেশনশিপটা এটা হচ্ছে আমাদের আমরা কি বলি ওহমস ল অনুযায়ী আই আই ইকুয়ালস টু ভি বাই আর, তাই না? বা আই প্রপোর্শনাল টু ভি, আমাদের কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে ভোল্টেজের প্রপোর্শনাল। তো এই প্রপোর্শনালিটি কন্ডিশনটা হোল্ড করবে যেসব নেটওয়ার্কে, সরি যেসব কম্পোনেন্টে এই আই প্রপোর্শনাল টু ভি যে রিলেশনটা এটা স্যাটিসফাই করে তাদেরকে আমরা বলি লিনিয়ার ইম্পিডেন্স। তাদের ইম্পিডেন্সটাকে আমরা বলি লিনিয়ার ইম্পিডেন্স, যদিও তার মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্স এখানে থাকবে অবশ্যই, কিন্তু আমরা এখানে যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখে যদি ভোল্টেজটা ভ্যারি করি তাহলে কারেন্টও ওর সাথে প্রপোর্শনালি ভ্যারি করবে আর কি। তো এরকম ধরনের ইম্পিডেন্স গুলো হচ্ছে মূলত লিনিয়ার ইম্পিডেন্স। তো এরকম লিনিয়ার ইম্পিডেন্স গুলো যোগ করে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি, এর মধ্যে আরো কমপ্লিকেটেড নেটওয়ার্ক হতে পারে, কিন্তু মোট কথা হলো এর যে লোড এটা আমরা লাগাইছি দুইটা টার্মিনালে এ আর বি, এর জন্য এটা টু টার্মিনাল নেটওয়ার্ক, এবং যে যতগুলো ইম্পিডেন্স আছে সব ইম্পিডেন্সই আমাদের এখানে লিনিয়ার ইম্পিডেন্স। তো এদেরকে আমরা কি করব, আমরা সবগুলোকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে ফেলে আমরা এটা একটা ইএমএফ সোর্স নিব। ইএমএফ সোর্সটা কোনটা হবে, যেটা হচ্ছে আমরা যে এ আর বি থেকে যদি আমরা ওপেন সার্কিট ইএমএফ মাপি, ওপেন সার্কিট ইএমএফ মাপা মানে হলো যে জেড আর, এটা আমাদের লোড রেজিস্ট্যান্স। বুঝতে পারছো কি, এতগুলো যে ইম্পিডেন্স আছে এই ইম্পিডেন্স গুলোর মাঝে শুধুমাত্র যেটা এ আর বি যদি আমরা টার্মিনাল বলি, তাহলে এই টার্মিনালের পরে শুধু একটা ইম্পিডেন্স এখানে আছে জেড আর, তাহলে জেড আর যে ইম্পিডেন্সটা এটা হচ্ছে আমাদের লোড ইম্পিডেন্স, এটাকে আমরা তাহলে উঠে ফেলবো। এটা উঠে ফেললে পরে আমরা এই এ আর বি তে যে পটেনশিয়াল পাবো এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট পটেনশিয়াল বা ওপেন সার্কিট ভোল্টেজ। তো এই ওপেন সার্কিট ভোল্টেজ যত হবে তত ইএমএফ এর একটা সোর্স একটা জেনারেটর, সরি
তত ইএমএফ এর একটা জেনারেটর আমরা এখানে বসাবো যেটা কিনা ই প্রাইম। আর আর যেটা করব সেটা হলো যে আমরা যে এই এ আর বি থেকে যদি এটার ইম্পিডেন্স মাপতাম, এই লোডকে উঠিয়ে ফেলে দিয়ে আমরা যদি এটার ইম্পিডেন্স লোড থাকবে আর কি, এখানে যে ইএমএফ ছিল ইএমএফটাকে আমরা সরিয়ে ফেলবো এবং সরিয়ে ফেলে যেটার ইয়াস যেটা থাকবে আর কি, এখানে যে ইএমএফ সোর্সের যে ইম্পিডেন্স যেটা থাকে নিজস্ব ওই ইম্পিডেন্সটা থাকবে। বুঝছো কি? তো তাহলে আমরা এখান থেকে দেখলে যে ইম্পিডেন্সটা পাবো সেই ইম্পিডেন্সের সমান একটা ইম্পিডেন্স আমরা এর সাথে সিরিজে লাগাবো। তাহলে এই এ আর বি তে এই কারেন্ট ভোল্টেজে কোনো রিলেশনশিপ চেঞ্জ হবে না, তার মানে সার্কিট দুটো ইকুইভ্যালেন্ট হবে। থেভেনিনস থিওরেমের মূল কথা হলো এটা। দেখো জেডার এখানে ছিল, এখানেও জেডার আছে, তার মানে ওই এ আর বি টার্মিনালের মধ্যে দিয়ে এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছিল জেডার এর মধ্যে দিয়ে এখানেও একই কারেন্ট ফ্লো হবে। এখানে যে ভোল্টেজ তুমি জেডার এর একশে পাবা মানে পেতে আর কি, এখানেও একই ভোল্টেজ এই জেডার এর একশে পাওয়া যাবে। তার মানে এখানে এই এ আর বি এর বামে যতখানি অংশ আছে এটা সবগুলো আর এখানকার যে এইটুকু অংশ ইকুইভ্যালেন্ট। এখন এটা যে ইকুইভ্যালেন্ট হয় এটা আমাদের একটা প্রমাণ করতে হবে। আমরা তো বলে দিলাম ইকুইভ্যালেন্ট, আমাদের ইকুইভ্যালেন্ট যেটা হয় আসলে এটা প্রমাণ করে দেখাতে হবে আর কি। আচ্ছা তাহলে আমরা এখানে প্রথম ফিগারটা দেখো, প্রথম ফিগারে আমাদের এখানে কয়টা লুপ আছে কে বলতে পারবা? প্রথম ফিগারে লুপ কয়টা আছে? স্যার দুটা। না দুইটা না, তিনটা আছে স্যার। তিনটা স্যার। তিনটা লুপ আছে। হ্যাঁ তিনটা লুপ আছে। এই যে এটা মিলে একটা লুপ, এটা মিলে একটা লুপ, আর এটা সম্পূর্ণটা মিলে একটা লুপ, তিনটা লুপ আছে। মেশ কয়টা আছে? স্যার দুইটা। মেশ আছে দুইটা। মেশের যে কন্ডিশন ছিল যে এটা একটা লুপ, কিন্তু এই লুপটা হচ্ছে ইউনিক লুপ, এর মধ্যে আর কোনো লুপ ঢুকে থাকবে না, তাহলে আমরা এটাকে বলি মেশ। তো আমাদের এই হিসাবে তাহলে এটা একটা মেশ, এটা একটা মেশ। তো কারেন্ট ফ্লোটা দেখো এই মেশ থেকে যদি কারেন্ট ফ্লো হয় এটা আমাদের কারেন্ট জেনারেটর হতে পারে, ভোল্টেজ জেনারেটর হতে পারে, যে কোনো ভাবে এটা জাস্ট একটা জেনারেটর যেখান থেকে আমরা ইএমএফ সোর্স আমরা এখান থেকে পাচ্ছি। তো আমরা এখানে একটা ভোল্টেজ এদিক থেকে কারেন্ট এদিক থেকে ফ্লো হচ্ছে, আমরা এখানে যে অ্যারোটা দেখাচ্ছে এর মানে হলো কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। তো কারেন্টের দিক থেকে যদি ফ্লো হয় তো ফ্লো হয়ে এখানে দুইটা ডিরেকশন যেতে পারে, একটা এই ডিরেকশন আর একটা এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে যে এটা আবার এদিকে ব্যাক করবে, একই রকম ভাবে এটা যখন যাচ্ছে এটা যেও আবার এরকম ভাবে ব্যাক করবে, মানে এরকম ভাবে এটা রোটেশন এখানে আছে আর কি কারেন্টের। তো তাই যদি হয় আমরা এখন এই মেশ গুলো নিয়ে কি করতে পারি, একটা আমাদের যে কারশফ ভোল্টেজ ল যেটা আছে, কারশফ সেকেন্ড ল, এটা আমরা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করে দেখি যে কি হয়। তো প্রথম এখানে দেখো যে কারেন্টের ভ্যালু হচ্ছে এখানে আইএস মেশ অন, যেটা এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেশ, আর এটা হচ্ছে আমাদের প্যাসিভ মেশ। অ্যাক্টিভ মেশ কেন বলা হলো, কারণ এই মেশের মধ্যে অ্যাক্টিভ কম্পোনেন্ট আছে, আর এই মেশ টু যেটা এর মাঝে কোনো অ্যাক্টিভ কম্পোনেন্ট নাই, এটা শুধুমাত্র প্যাসিভ কম্পোনেন্ট আছে। অ্যাক্টিভ কম্পোনেন্ট এখানে কোনটা কে বলতে পারবা? মেশ অনে অ্যাক্টিভ সোর্স। কম্পোনেন্ট কোনটা? হ্যাঁ সোর্স। সোর্স। সোর্স হচ্ছে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট। আমরা জানি যে অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো সাধারণত হয় পিএন জাংশন যেগুলো আছে সেগুলো, আর সোর্স যেগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণত অ্যাক্টিভ কম্পোনেন্ট হয়। তো আমাদের তাহলে এখানে অ্যাক্টিভ কম্পোনেন্ট যেহেতু এখানে সোর্স আছে এটা একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর এখানে যত ইম্পিডেন্স আছে এগুলোর মধ্যে কোনো পিএন জাংশন নাই, কারণ পিএন জাংশন থাকলে পরে সেটা লিনিয়ার হবে না, এটা নন লিনিয়ার বিহেভিয়ার এখানে শো করবে। তার মানে হলো এটা আমাদের প্যাসিভ নেটওয়ার্ক এটা, বুঝছো? আচ্ছা তাহলে আমাদের এই অ্যাক্টিভ নেটওয়ার্কে কারেন্ট ফ্লোটা দেখি। এখানকার যে কারেন্ট ফ্লো এই মেশের মধ্যে সেটা হচ্ছে এখানকার আইএস কারেন্ট ফ্লো সাপ্লাই দিচ্ছে এটা। তাহলে আইএস টা এই জেড ওয়ান এর মধ্যে দিয়ে জেড থ্রির মধ্যে দিয়েও আইএস এটা ফ্লো করছে। এই মেশের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে আইআর, তাহলে আইআর টা এখান থেকে ফ্লো হচ্ছে জেড আর এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। একই রকম ভাবে এটা এই জেড থ্রি দিয়ে এদিকেও আইআর টা ফ্লো হচ্ছে। তাহলে জেড থ্রির মধ্যে আমরা দুইটা কারেন্ট পাচ্ছি, একটা হচ্ছে এই জেড আর যেটা কিনা এদিকে যাবে, আর একটা আইএস যেটা উপর থেকে নিচে নামবে। তার মানে একটা কারেন্ট অপোজিট এই জেড থ্রির মধ্যে দিয়ে। আচ্ছা তাহলে আমাদের ভোল্টেজ রিলেশনটা দেখি, কারশফ ভোল্টেজ ল যেটা, তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো আইএস, এর ইম্পিডেন্স জেড অন, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে আইএস জেড অন। এখানকার কারেন্ট ফ্লো আমরা যদি আইএস ধরি, এটা ইম্পিডেন্স জেড থ্রি, তাহলে আইএস কারেন্ট ফ্লোর জন্য এটার যে ভোল্টেজ ড্রপ হবে আইএস জেড থ্রি। হ্যাঁ তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এইটুকু মেশের মধ্যে কারেন্ট আছে হলো এটা এটা, আর আরেকটা কারেন্ট আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আই আর, তাহলে এটার জন্য যে ভোল্টেজ ড্রপ এটার অপোজিট ভোল্টেজ ড্রপ এখানে হবে। তাহলে এখানে জেড মাইনাস জেড থ্রি আই আর, তাহলে মাইনাস জেড থ্রি আই আর, তাহলে এইটুকু রিলেশন আমাদের হলো। এখন এই মেশের মধ্যে আর কোনো ইএমএফ সোর্স আছে কিনা, আমাদের ইএমএফ সোর্স আছে একটা ই, তাহলে এখানে আমরা ই বসালাম। এই আমাদের প্রথম মেশের জন্য আমাদের রিলেশনটা এখানে লেখা হলো। এখন মেশ টু এর জন্য যাই। মেশ টু এর মধ্যে স্যার কারেন্ট, হ্যাঁ বলো।
স্যার এখানে কি আই আর এর ডিরেকশনটাকে বলাই থাকবে, না আমি ইচ্ছে মতো না ধরে নিতে পারবো? না, আমরা এখানে যখন একটা থিওরি প্রমাণ করছি, আমাদের থেভেনিনস থিওরি যেটা আছে এটা প্রমাণ করছি, তো আমাদের এখানে একটু প্রথমে ধরে নিতে হবে। এটা তো কোশ্চেনে তোমাকে দেওয়া থাকবে না, কোশ্চেনে দেওয়া থাকবে স্টেট অ্যান্ড প্রুভ থেভেনিনস থিওরেম, এরকম জাতীয় কোনো কোশ্চেন। তো তোমাকে তাহলে এই সার্কিট গুলো তোমাকে মনে রাখতে হবে, এটা ড্র করবা, কারেন্ট কোন দিকে ফ্লো করছে এটা তোমাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে, বুঝছো? তাহলে স্যার হ্যাঁ, তবে ইচ্ছে মতো আমি আই আর ধরলেই হবে এটা? না, ইচ্ছা মতো ধরলে হবে না, এটা তুমি আরো প্রমাণ অন্যভাবে করা যেতে পারে। তোমার এইভাবে প্রমাণ যেটা আমরা করছি এখন, এটা ইম্পিডেন্স দিয়ে করছি, এটা রেজিস্ট্যান্স দিয়ে কোনো কোনো বই প্রমাণ পাবা। তো আমরা ইম্পিডেন্সটাই এখানে প্রিফার করছি, যেহেতু ফ্রিকোয়েন্সি রিলেটেড আমরা ব্যাপার স্যাপার করবো, তাহলে আমাদের ইম্পিডেন্সটা বলাটাই বেশি ভালো আর কি। তবে আমাদের এইভাবে যদি করি, আমাদের এটা আইআর এর ডিরেকশন, এটা যে কোনো দিকে আমরা ধরি না, এইভাবে ধরবো আর কি। স্যার এই রিলেশনটা বুঝতে পারিনি স্যার, Z2 আর ZR এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটাকে ইনক্লুড করা হলো না কেন স্যার? জেড টু আর জেড আর এর ভোল্টেজ ড্রপ, আমরা এখানে শুধু মেশ অনের কথা বলছি। মেশ অনের মধ্যেকার কি রিলেশন, স্যার বুঝছো? সেটা মেশ তো অনের মধ্যে সেটা। এখন স্যার, জেড টু জেড থ্রি হচ্ছে মেশ টু এর মধ্যে, আমরা ওই মেশ টু এর রিলেশনটা পাবো এর পরেরটাই। কিন্তু স্যার প্রথমটা ইকুয়াল টু ই হবে কি? কারণ ইটা তো প্রত্যেকটা আহ, পরের যে ইকুইপমেন্ট গুলো আছে Z2 এবং যেটা, সেখানেও তো আপনার ভোল্টেজ সাপ্লাই করতেছে, তো সেটা যোগ করার পরে না ই ইকুয়াল টু হবে ওইটা। হ্যাঁ, এখানে সেখানে মানে হবে। পুরো আমরা সার্কিট, না, মানে ঠিক আছে, পুরো আমি বুঝতে সার্কিটে পারছি যত তোমার কথা। কম্পোনেন্ট আছে। জি স্যার। আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই সার্কিটের মধ্যে কারেন্টের কথাগুলো আমরা দেখবো, কারেন্ট এবং ভোল্টেজ রিলেশনটা কি, তাই না? আমাদের এখানে কন্ডিশনটা কি, যে প্রত্যেকটা একটা লুপ যদি আমরা ধরি, এই লুপের প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যে গুণফলগুলো, এটাকে যদি আমরা যোগ করি বীজগণিতিক নিয়মে, যোগ করার পরে আমাদের ওই লুপের মধ্যে অন্তর্গত যে পরিমাণ ইএমএফ সোর্স আছে তার সমান হবে। এটা হচ্ছে আমাদের কার্সফ ভোল্টেজ ল এর কথা আর কি। তো কার্সফ ভোল্টেজ ল অনুযায়ী যদি আমরা যাই, তাহলে এই লুপে দেখো তোমার কারেন্ট ফ্লো এখানে কি কি আছে, এর মধ্যে শুধুমাত্র আইএস আছে, এর মধ্যে যে আইএস এবং I3 আছে, যেটা একটা আর একটা অপোজিট। এখন এটা এই এইদিকে যে ভোল্টেজ ড্রপ গুলো, এটা তো অবশ্যই হবে। এখান থেকে কারেন্ট ফ্লো যেটা হচ্ছে, এটা ব্রাঞ্চ হলো এখানে, একটা ব্রাঞ্চ এদিকে গেল, একটা ব্রাঞ্চ এদিকে যাচ্ছে, তো দুইটা কারেন্ট এখানে তুমি পাবা। তো ওই কারেন্টে যেটা এদিকে যাচ্ছে, তারা এদিকে যে ভোল্টেজ ড্রপ ঘটাবে, মানে এই যে আইআর যেটা, বুঝছো? এটা সমস্যা নেই, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এরপরে মেশ টু এ যাই। মেশ টু এ দেখো আমাদের এখানে কারেন্টের স্যার আইআর আর জেড থ্রি কিভাবে হলো এটা বুঝি না। মাইনাস কে আইআর কে জেড। কোশ্চেন করছো, তোমায় দেখতে পাচ্ছি না। স্যার হেলাল। আচ্ছা, হ্যাঁ, হ্যালো। এখানে এখানে মাইনাসটা কেন হলো? মাইনাসটা হলো যে আইএস এর ডিরেকশন দেখো, আইএস এর ডিরেকশন হচ্ছে এদিক থেকে এদিকে, মানে হলো জেড অন থেকে যাবে, তারপরে জেড থ্রি যাবে, আবার এটা সোর্সে ফিরে আসছে। একই রকম ভাবে এটা যে কারেন্ট যাচ্ছিল, এটা কারেন্ট এদিকে ব্রাঞ্চের নাম দিলাম আইআর, তাহলে জেড টু এর মধ্যে আইআর যাচ্ছে, জেড আর এর মধ্যে আইআর যাচ্ছে, এবং এটা এদিকে যদি ব্যাক করে, তাহলে এটা রিলেশন কেমন হলো? আইআরটা যেদিকে যাচ্ছে, আইএসটা উপর থেকে নিচে স্যার নামছে। ওইটা ওই ব্রাঞ্চ তো আপনি কনসিডার করতেছেন না স্যার। স্যার ব্রাঞ্চ সেকেন্ড কনসিডার ব্রাঞ্চটা তো না, কনসিডার ব্রাঞ্চ করতেছেন কনসিডার না। করছি না, কারেন্টটা কনসিডার করছি। কারেন্ট আমাকে এখানে যদি এই লুপের মধ্যে যদি কোনো ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চের সাথে যদি কমন থাকে, তাহলে আমাদের ওই ব্রাঞ্চের যে কারেন্ট গুলো, আমাকে কারেন্ট গুলো অবশ্যই নিতে হবে, কারেন্ট গুলো অ্যাভয়েড করার কোনো অপশন নাই। তুমি এখানকার যে ওই লুপটা পুরোপুরি অ্যাভয়েড করো, কোনো সমস্যা নেই, কিন্তু কারেন্টটা তোমাকে নিতে হবে, বুঝছো? আমাদের এই লুপের জন্য ও যে স্যার কারেন্ট, ঠিক আছে সেটা স্যার। আইআর তো আমার এখানে যে যাচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে, তাহলে তুমি যে আইআর কে নেগলেক্ট করতে পারবে না, কারণ ওই আইআরটা এখানে কিছু ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে। তুমি যদি এখন এই লুপের মধ্যে ভোল্টেজ ড্রপ গুলো যদি যোগ করো, তাহলে ওই কারেন্টের জন্য যে ভোল্টেজ ড্রপ, এটা তোমাকে হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড মেসে যাই। হ্যাঁ, এটা ভালো যে তোমরা কোশ্চেন করছো, আমি খুশি এটাতে যে কোশ্চেন করছো, তোমরা বোঝার চেষ্টা করছো আর কি, এটা খুবই ভালো। কোশ্চেন করবা বেশি বেশি, যেখানে তোমাদের কনফিউশন হবে অবশ্যই কোশ্চেন করবা। আমরা তাহলে এরপরে এই জেড টু জেড আর জেড থ্রি, এগুলো তিনটার মধ্যে দিয়ে দেখো আইআরটা ফ্লো করছে, তাহলে আমরা সবগুলোকে যদি আমরা আইআর কে কমন নিই, তাহলে জেড টু আইআর কিন্তু প্লাস জেড থ্রি আইআর প্লাস জেড আর আইআর, এগুলো সবগুলো থাকছে। এবং আরেকটা কারেন্ট এখানে এই জেড আর এর মধ্যে আবার দেখো, এটা আবার ওই দিক থেকে একটা কারেন্ট আসছিল, যেটা কিনা জেড থ্রির মধ্যে কমন যাচ্ছে। তাহলে একই রকম ভাবে আমরা এর পরের ইকুয়েশনের জন্য আমাদের আইএস এর জন্য একটা ভোল্টেজ ড্রপ এখানে থাকবে, যেটা কিনা এর অপোজিট। তাহলে এবারে আবার হবে মাইনাস জেড থ্রি আইএস, এই যে এখানে যেটা আমরা করলাম মাইনাস জেড থ্রি আইএস, কারণ এটা উল্টো দিক থেকে আসছে। আমাদের এই ডিরেকশনটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এটা অপোজিট ডিরেকশন থেকে আসছে, এই কারণে এটা নেগেটিভ। একই রকম ভাবে প্রথম লুপের জন্য আমরা যেটা করেছিলাম, এই ডিরেকশনটা আমরা পজিটিভ ধরেছিলাম, এবং যে আইআর এর জন্য এটা ছিল আমাদের
নেগেটিভ ডিরেকশন, এই কারণে আমরা এটাকে মাইনাস দিয়েছি। এই হচ্ছে আমাদের দুইটা মেসের জন্য দুইটা ইকুয়েশন পেলাম। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই সম্ভবত। এখন আমরা যেটা করব, আমাদের যে ব্রাঞ্চ কারেন্ট গুলা, এই ব্রাঞ্চ কারেন্ট গুলো আমাদের জানা দরকার। আমাদের মেন জানা দরকার হলো আইআর কত, কারণ আমাদের যে ফাইনাল ইকুইভ্যালেন্ট যে ইকুয়েশনটা সার্কিটটা, এখানে আমাদের আইআরটা থাকবে। তো আইআর আমাদের জানা দরকার, কিন্তু আইআর এর রিলেশন যেটা আছে, দেখো প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ইকুয়েশনে আমাদের আইআর আছে, কিন্তু তার সাথে সাথে আইএসও আছে। তো আমরা যেটা করব, আমাদের আইএসটা রাখার দরকার নেই, আমরা আইএস এর ভ্যালুটা রিপ্লেস করে দেব যাতে করে আইএসটা না থাকে। তাহলে আমরা একটা জায়গা থেকে আমরা আইএসটাকে বের করি, 1 নম্বর ইকুয়েশন থেকে আইএস কে বের করি, এবং এটা থেকে বের করে আমরা 2 নম্বর ইকুয়েশন আইএস জায়গাতে বসিয়ে দিই। তাহলে আমরা পেয়ে যাবো। এই কারণে আমরা যেটা করবো, 1 নম্বর ইকুয়েশন থেকে পাই আইএস ইকুয়ালস টু, এটাকে কমন নাও, তাহলে এটা ডানে গেল ই প্লাস Z3 IR ডিভাইড বাই Z1 প্লাস Z3। তাহলে এভাবে আমরা আইএস এর ভ্যালুটা বের করলাম 1 নম্বর ইকুয়েশন থেকে। এখন আমরা এটাকে কি করব, সাবস্টিটিউট করব 2 নম্বর ইকুয়েশনে আইএস এর ভ্যালু। তাহলে আইএস এর ভ্যালু যদি এখানে বসানো হয়, তাহলে আমরা এখানে প্রথম অংশটা যা ছিল এটা আমরা একই রকম থাকলো, Z2 Z3 ZR ইন্টু IR, এটা এরকম থাকলো, মাইনাস Z3 IS। তো এই IS এর জায়গাতে আমাদের এখানে এই Z3 টা গুণ হবে, আমরা এখানে Z3 ইন্টু এটা বসিয়ে দিলাম আর কি। আর এখানে EMF যেটা জিরো, এখানে জিরো ছিল, জিরোই আছে আর কি। এখন এখান থেকে আমরা IR কে কমন নিতে পারি। দেখো এখান থেকে আমরা IR কে কমন নিতে পারি। তো আমরা IR কে কমন তো এইভাবে নিতে পারি, এটাকে আগে আমাদের ফ্রি করতে হবে। আগে আমাদের ফ্রি করা লাগবে এটাকে, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে আমাদের এটাকে যদি গুণ করো, তাহলে এটা Z3E ডিভাইড বাই Z1 প্লাস Z3, এটা মাইনাস, এটা এই পাশে যে সমান চিহ্ন, এই পাশে যে প্লাস হয়ে গেল। তারপরে আর একটা থাকবে হলো প্লাস Z3 স্কোয়ার IR ডিভাইড বাই Z1 প্লাস Z3। তো এটাকে তুমি, এটা যেহেতু এখানে মাইনাস আছে একটা, এই মাইনাসটা আমাদের এখানে থাকছে Z3 স্কোয়ার IR ডিভাইড বাই Z1 প্লাস Z3। এখন এটা এভাবে ভেঙে লেখা হলো আর কি। এরপরে কি করবো, IR কে কমন নাও, IR কে কমন নিলে পরে আমরা এটা ব্র্যাকেটের বাইরে রাখলাম। এটা হলো সহজ, আমাদের বীজগণিত যে ক্যালকুলেশন, এগুলো তোমরা পারবা। তাহলে Z2 Z3 ZR মাইনাস এটা ইন্টু IR ইকুয়ালস টু এই জিনিসটা। তো এইটার নিচে এখন এটাকে পাঠিয়ে দাও, তাহলে আমাদের আমাদের তাহলে আইআরটা পেয়ে যাবো আর কি। তাহলে IR ইকুয়ালস টু Z3E ডিভাইড বাই Z1 প্লাস Z3 ডিভাইড বাই আমাদের টোটাল এই ভ্যালুটা এখানে যা বোল্ড করা আছে, এটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে আইআরটা ক্যালকুলেট করতে পারছি। আর একটু আমরা সিম্পলিফাই করি, আমাদের এখানে Z3 আছে, এখানেও Z3 আছে। আমরা দেখো একটু এখানে ট্রিক খাটিয়েছি, আমরা এখানে Z টা আগে নিয়েছি, Z3 এখানে পরে নিয়েছি। এটার কারণ আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে এখানে Z3 কে কমন নাও, এইটুকু মানে এইটুকু অংশের মধ্যে Z3 কে কমন নাও, তাহলে এখানে 1 মাইনাস Z3 ডিভাইড বাই Z1 প্লাস Z3 এটা থাকছে। তাহলে 1 মাইনাস এখানে যদি লসাগু নাও, যদি কমন ইয়া করো, গুণ করো, তাহলে এখানে যোগ বিয়োগ করার পরে তুমি যেটা পাবা, উপরে থাকবে হলো Z1 প্লাস Z3 মাইনাস Z3 ডিভাইডেড বাই Z1 প্লাস Z3, আর ব্র্যাকেটের বাইরে তো Z3 থাকছে। তো Z3 আর Z1 যদি এখানে যে মাইনাস ছিল প্লাস ছিল যদি কেটে যায়, তাহলে আমাদের থাকবে হলো Z1 প্লাস Z3 ডিভাইড বাই Z1 প্লাস Z3। এটুকু বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবা, আমরা এটা এখান থেকে পাচ্ছি। তো আমাদের এটা সিম্পলিফাইড ফর্মে আসলো যে IR ইকুয়ালস টু এটা। এটাকে আমরা এভাবে করতে পারি, সাবস্টিটিউশন পদ্ধতি যেটা, এভাবে আমরা করতে পারি। অথবা আমরা এটাকে যে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের মানে ডিটারমিনেন্টে আমরা যেটা ইয়া করি, ওই যে ক্রেমার্স রুল যে ফলো করি আমরা, ক্রেমার্স রুল ফলো করে আমরা এটাকে বের করতে পারি। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা ক্রেমার্স রুলটা ফলো করব। তাহলে আমাদের যে 1 নম্বর আর 2 নম্বর যে ইকুয়েশনটা আমরা একটু আগে ডিরাইভ করেছিলাম KVL দিয়ে, কারশফস ভোল্টেজ ল দিয়ে, ওই 1 নম্বর 2 নম্বর রিলেশনটাকে আমরা আরেকটু রিরাইট করি। আমাদের এই IS টা আমরা একদিকে নিলাম, তাহলে এখানে যে কমন নিলে পরে Z1 প্লাস Z3 মাইনাস এটা এরকম থাকলে এটাকে আমরা 1 নম্বর অন প্রাইম দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 প্রাইম মানে 1 নম্বর আর 2 নম্বর রিলেশন থেকে এটা আসছে আর কি, এই কারণে এটা 1 প্রাইম 2 প্রাইম ইকুয়েশন নাম্বার দিলাম এভাবে। এখন আমাদের ক্রেমার্স রুলটা কি তোমাদের মনে আছে না ভুলে গেছো? স্যার মনে আছে। ক্রেমার্স রুল মনে আছে তোমাদের সম্ভবত? স্যার বেশিরভাগেরই মনে নাই স্যার। আমি এটা আবার রিমাইন্ড করে স্যার দিচ্ছি, একটু দাঁড়াও। বললে ভালো হয় স্যার। হ্যাঁ আমি বলে দিচ্ছি। এখন কি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ক্রেমার্স রুল
ক্রেমার্স রুল জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখন এই যে সলিউশন আমরা করব, তিনটা ইকুয়েশন আমাদের আছে, এরকম তিনটা ভ্যারিয়েবল দিয়ে এক্স ওয়াই জেড, তিনটা ভ্যারিয়েবল। এই তিনটা ভ্যারিয়েবল সলভ করার জন্য আমাদের তিনটা ইকুয়েশন দরকার, এই কারণে আমরা তিনটা ইকুয়েশন এভাবে নিয়েছি। এবং ডান দিকে আমাদের কনস্ট্যান্ট আছে তিনটা, d1 d2 d3। তো আমরা যখন ডিটারমিনেন্ট যখন বের করতে চাই, এটা ইয়ে দিয়ে তোমার যে ক্রেমার্স রুলের সাহায্যে যখন এটা সলভ করতে চাই, আমাদের সর্বপ্রথম যে কাজটা হলো, আমাদের এখানে এক্স এর ভ্যালুটা জানতে চাই। তাহলে ওই এক্স এর সাথে যে আমাদের ইয়ে ছিল, আমাদের কনস্ট্যান্ট যেগুলো ছিল, এই কনস্ট্যান্ট গুলোকে আমরা এই d1 d2 d3 এগুলো দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। তাহলে a1 এর জায়গাতে হবে এখানে d1, বুঝছো? তাহলে আমরা যখন এক্স আমরা বের করব, এটার জন্য ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের dx। তো এই ডিটারমিনেন্ট dx টা আমরা পাবো কিভাবে? আমাদের যখন এক্স বের করছি, এক্স এর কলামের যে সহগগুলা, এই সহগগুলোকে তুমি রিপ্লেস করবে হলো এই ডান দিকে যে কনস্ট্যান্ট গুলো ছিল, এই কনস্ট্যান্ট গুলো দিয়ে। তাহলে কনস্ট্যান্ট ছিল আমাদের d1 d2 d3। তাহলে dx যখন আমরা বের করছি, দেখো dx এর যে ডিটারমিনেন্ট, এটা হচ্ছে d1 d2 d3, তারপরে b1 b2 b3 c1 c2 c3 ওই একই জায়গাতেই আছে, মনে পড়ছে? তারপরে যখন আমরা dy বের করব, dy বের করার সময় তো একই কথা, যে dy মানে হলো y এর সাথে যে সহগগুলো আছে এগুলোকে তুমি ওই জায়গাতে কি করবে, এই d1 d2 d3 বসাবা। তাহলে a1 a2 a3 ওই জায়গাগুলো নিয়ে থাকলো, যেখানে y এর জায়গাতে আমাদের b1 b2 b3 থাকার কথা ছিল, এখানে থাকবে এখন d1 d2 d3, কারণ আমরা dy বের করছি। আর c এর জায়গাতে c গুলো একই রকম আছে। z এর জন্য একই কথা প্রযোজ্য, z এর সহগগুলোকে এখানে c1 c2 c3 থাকার কথা ছিল, আমরা এটাকে রিপ্লেস করে দেবো d1 d2 d3 দিয়ে, কারণ আমরা dz বের করছি। তাহলে এভাবে dx dy dz এই তিনটা ডিটারমিনেন্ট তুমি এখানে পাবা, ম্যাট্রিক্স এখানে পাবা, নির্ণায়কটা এখানে পাবা। আর এটাকে আমরা যেটা ডি দিয়ে ভাগ করতে হবে আর কি। তো ডিটা কেমন হবে? ডি হচ্ছে আমাদের ওই এ এক্স ওয়াই জেড এর যে সহগগুলো ছিল, এটা নিয়ে আমাদের যে ডিটারমিনেন্ট যেটা হয় a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এইভাবে আমরা এই ডিটারমিনেন্ট গুলো ফর্ম করলাম। এখন এটাকে ভাগ করো, ডিএক্স কে ডি দিয়ে ভাগ করো, তাহলে এখানে এক্স পাবা। ডিওয়াই কে ডি দিয়ে ভাগ করো, তাহলে ওয়াই পাবা। ডিজেড কে ডি দিয়ে ভাগ করো, তাহলে জেড পাবা। এইভাবে আমরা ক্রেমার্স রুল ফলো করে এটা বের করতে পারি। আমাদের দুইটা ইকুয়েশনের জন্য তাহলে কি হবে, দুইটা ভ্যারিয়েবলের জন্য তাহলে আমাদের ইকুয়েশন হবে দুইটা, এবং এই যে জেড অংশগুলো থাকবে না, এই কনস্ট্যান্ট গুলো এখানে থাকবে। মনে পড়ছে এবার মনে হয় তোমাদের? তাহলে আমরা এটাকে জি স্যার। এটাকে স্টপ করে আমরা পরের স্লাইডে যাই। তাহলে আমাদের ইকুয়েশন এখানে দেখো, আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইএস আর একটা হচ্ছে আইআর। আর ই গুলো স্যার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। বলো কি স্যার বলছো? এইখানে কেবার রুলে তো আমরা জানি ডিটারমিনেন্ট জিরো হতে পারবে না, তাহলে তো স্যার আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু এখানে আমরা বুঝবো কিভাবে ইকুয়েশন যে আসলে জিরো হবে না, এই ইকুয়েশনের ডিটারমিনেন্ট? সহজ কথা কোনো হলো, বোঝার তুমি যদি উপায় আছে এখানে কি? সলিউশন পাও, তাহলে তুমি বলতে পারবে যে ডিটারমিনেন্ট এখানে জিরো ছিল না কোনোটা। সহজ কথা, তাই না? হ্যাঁ, এটা কোনো কন্ডিশনে এটা হতে পারে, তবে আমাদের এটা ডিটারমিনেন্ট দিয়ে আমরা ফর্ম এটাকে ক্যালকুলেশন করতে পারি আর কি। আমরা যদি এখানে কোনো সময় দেখি যে আমাদের ক্যালকুলেশন সময় এটা কোনোভাবে নিচে জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা এটাকে আমরা মানে আনডিফাইন্ড আর কি, মানে আমরা যেটা ডিভাইড করছি, এটা ডিটারমিনেন্ট অংশটা যদি জিরো হয়ে যায় কোনোভাবে, হতে পারে কোনো একটা কন্ডিশন হতে পারে, সেক্ষেত্রে এটা তাহলে ওটার জন্য হবে না। তো আমরা জেনারেলি আমরা যেসব সলভ গুলো করি, এটা ইচ্ছা করলে এটা করতে পারি, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে করতে পারি, আমাদের এটার জন্য কোনো সমস্যা নেই। তুমি এমনি ক্যালকুলেশন করে দেখো, আমরা যে ক্যালকুলেশনের মধ্যেই আমরা যেটা ডিটারমিনেন্ট বের করবো আর কি, বের করার সময় যদি এটা জিরো পেয়ে যায় কোনোটা, বা উপরে জিরো, উপরে নিচে দুইটা জিরো অথবা নিচেরটা জিরো, এরকম কন্ডিশন যদি চলে আসে, তাহলে আমরা এটা পাবো না। সহজ কথা। আচ্ছা, আমরা তাহলে এটা আগে আমাদের প্রথমে আমরা আইআরটা বের করতে চাচ্ছি। আইআর হলো আমাদের ওয়াই এর জায়গাগুলো আছে, আমরা প্রথমে যদি এটাকে এক্স এর জায়গায় ধরি, এক্স এর জায়গায় এটা, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর জায়গা। তাহলে ওয়াই এর সহগ কি কি আছে এখানে? এখানে আছে Z3, এটাতে আছে Z1 Z2 Z3 ZR, এগুলো আছে আইআর এর সাথে, মানে ওয়াই এর সাথে। একই রকম ভাবে এক্স এর সাথে এখানে আছে হলো এইটুকু সহগ, এখানকার এক্স এর সাথে আছে হলো -Z3 এটা সহগ। তাহলে আমরা যদি ডিটারমিনেন্টের মানে ডি এর কথা যদি চিন্তা করি, তাহলে ডি কত হবে? ডি এর জন্য আমরা এখানে বসাবো, এখানে যা আছে হুবহু Z1 Z3, এখানে -Z3, এখানে -Z3 আসলো, এখানে -Z3, এখানে -Z3 একই রকম থাকবে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা এখানে থাকলো। এইটুকু মনে হয় বুঝতে পারছো তোমরা? একই রকম ভাবে আমরা এখানে যেটা আই আর বের করছি, আইআর, তাহলে আমরা এখানে ডি আইআর যদি এখানে বলি এটাকে, তাহলে ডি আইআর কত হবে? এই আইআর এর জায়গাগুলো আমরা এই সমানের ডানে যেগুলো আছে ওই ভ্যালুগুলো এখানে রাখবো। তাহলে বামের অংশগুলো Z1 Z3 এখানে থাকলো, Z1 Z3 আছে, -Z3 -Z3 এখানে আছে,
আর এখানে আইআর এর জায়গাতে আমাদের এখন হলো ই আর 0। তাহলে আমরা আইআরটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে আইএস কে আমরা ক্যালকুলেট করতে পারি, তবে আমাদের আইএস এর দরকার নাই, কারণ আমাদের ফোকাস হচ্ছে আইআর এর উপর। তাহলে আমরা যেটা করব এখন, তাহলে এটাকে গুণ করো, Z3 ইন্টু Z1 Z3 ইন্টু 0 মাইনাস এটা ইন্টু এটা। তো এটাকে 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাস একটু প্লাস হয়ে গেল Z3 ইন্টু ই। তাহলে এখানে Z3 ইন্টু ই। আর নিচেটা হবে কি, এটা গুণিত এটা যা আছে, সরি হ্যাঁ এটা, একে গুণ করে আমরা Z1 Z3 ইন্টু Z2 Z3 ZR, এটা এরকম ভাবে গুণ করে অংশটা পেলাম। তারপরে মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, ইন্টু এটা ইন্টু এটা। তাহলে এখানে মাইনাস মাইনাস আবার এখানে প্লাস হয়ে যাচ্ছে Z3 স্কোয়ার, তাহলে মাইনাস Z3 স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এটুকু পেলাম। এখন এই Z1 Z3 এটাকে আমরা যদি কমন নিই, এখান থেকে কমন নিয়ে যদি উপরে পাঠিয়ে দিই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিতে পারি। তাহলে Z3E ডিভাইড বাই Z1 প্লাস Z3 ডিভাইডেড বাই Z2 Z3 ZR, এটাকে আমরা ফ্রি করলাম ব্র্যাকেটের বাইরে, কারণ আমরা এখানে কমন নিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু পরের টার্মে Z1 Z3 নাই, তাহলে এখানে আমাদের এটা ভাগ করতে হয়েছে, এই কারণে এটা নিচে এরকম ভাবে আসলো। এখন আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হলো আগের মতোই। আগে আমরা যে কাজটা করেছিলাম যে Z3 এখান থেকে এখানে কমন নিয়েছিলাম, তারপরে একটা লসাগু করে গুণ প্রয়োগ করে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে Z1 Z3 ডিভাইড বাই Z1 প্লাস Z3। এটা আমাদের এইটুকু অংশ মিলে পেয়েছিলাম, একই রকম ভাবে আমরা এখানে পেলাম আর কি। তো এখানে যে মূল কথা হলো, এখানে আইআর এর যে ভ্যালু, এটা হচ্ছে আমাদের Z3E ডিভাইড বাই Z1 প্লাস Z3 ডিভাইডেড বাই Z2 প্লাস ZR মাইনাস Z1 Z3 ডিভাইড বাই Z1 প্লাস Z3, এই অংশটা আমরা পাচ্ছি। এটা আমাদের মনে রাখতে হবে। এটা এই জন্য আমাদের ইকুয়েশন 3 দিয়ে এটাকে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে পরে। আমাদের টোটাল কারেন্টের ভ্যালু যেটা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই লোডের মধ্যেকার কারেন্টের ভ্যালু হচ্ছে এটা। আমরা এখন এটাকে, হ্যাঁ এটা বলতে পারি একই কথা, এটা বা এটা। হ্যাঁ, এখন বিষয় হলো এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কোনটা করবা, ক্রেমার্স রুল দিয়ে করবা নাকি সাবস্টিটিউশন মেথডে করবা, এটা তোমাদের ব্যাপার। যে কোনো একটা মেথডে করলে হবে, দুইটা করার দরকার নাই। হয় ক্রেমার্স মেথডে করবা অথবা সাবস্টিটিউশন মেথড, তোমাদের যেটা সহজ মনে হয় এটা করবা। তো যাক, আমাদের আইআর এর ভ্যালুটা আমরা এখানে সব করে পেয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই ই প্রাইম কত হবে, মানে আমাদের যে লোড ইম্পিডেন্স, এখানে যে ইএমএফ সোর্স কে আমরা রিপ্লেস করে যে ইএমএফ সোর্স আমরা এখানে বসাবো, যেটার নাম দিয়েছি ই প্রাইম। ই প্রাইমের ভ্যালু কত হয় এটা আমাদের জানতে হবে। এই সবগুলো লোডকে উঠিয়ে দিয়ে আমরা একটা কমন লোড এর সাথে সিরিজে লাগিয়েছি, যেটা কিনা জেড প্রাইম। এই জেড প্রাইমের ভ্যালুটা জানতে হবে, এবং এটা বের করার পরে এটা যে কারেন্টের ভ্যালু, ওই কারেন্টটা এর সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমাদের থিওরেম প্রুভড হয়ে গেল। এটা আমাদের রোড ম্যাপ। তাহলে আমরা সব প্রথমে ই প্রাইমটা বের করি। ই প্রাইমটা কি বলেছিল, ই প্রাইম বলেছিল যে এটার ওপেন সার্কিট ভোল্টেজ, এই সার্কিটটার তো লোডকে উঠিয়ে দিলে পরে যা ভোল্টেজ হয় সেই ভোল্টেজটা। তো লোড যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে ভোল্টেজটা কত হবে, কেউ কি বলতে পারবে? সার্কিটটা দেখো, লোড যেটা উঠে Z1 ফেললাম, প্লাস Z3। না আমরা ইম্পিডেন্সের কথা বলছি না, আমরা বলছি হলো এর ভোল্টেজ ড্রপ কত হবে, ভোল্টেজ ড্রপ কত হবে এ আর বি স্যার থেকে দেখলে। ইনফিনিটি হবে? না না, ইনফিনিটি ভোল্টেজ ড্রপ হয় নাকি? আই আর জেড প্রাইম IS Z1 প্লাস আচ্ছা সরি আচ্ছা, আমরা Z1 একটু প্লাস সহজ করে Z3 দিই, ইন্টু IS। সহজ করে দিই, কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান হবে? জেড প্রাইম স্যার। না, জেড প্রাইম তো এদিকে আছে, এখানে এই সার্কিটের কথা বলছি। আমরা ও। জেডার কে উঠিয়ে দেব, জেডার কে উঠিয়ে দিলে পরে এই এ আর বি তে যে ভোল্টেজ স্যার ড্রপ, এটা Z1 আর কার Z3 সমান? এর ভোল্টেজ ড্রপের সমান হবে মনে হয়। না না না, এটা কানেকশন দেখো, আমাদের এটা যখন উঠিয়ে ফেলেছি তাহলে এটা ওপেন সার্কিট হয়ে গেল, তাই না? জেডার কে যদি উঠিয়ে ফেলি তাহলে এটা ওপেন সার্কিট। এখন এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে এই জেড টু এর মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো হবে কি? না স্যার। জেড টু এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে জেড টু এর মধ্যে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ জিরো। এখন এখানে যদি ভোল্টেজ ড্রপ জিরো হয় তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আর এই নোডের পটেনশিয়াল একই। জি স্যার, ঠিক আছে। তাহলে এটার পটেনশিয়াল একই, তার মানে হলো জেড থ্রি এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটাই আমরা এখানে দেখবো। বুঝছো আমাদের লজিকটা? জি জেড স্যার। থ্রি যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে জেড থ্রি উঠিয়ে ফেলে পরে এখানে আমাদের কারেন্ট ফ্লো হওয়ার কোনো জায়গা নাই জেড টু এর মধ্যে। তাহলে জেড টু যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে এটা ভোল্টেজ ড্রপ জিরো। আর এটা ভোল্টেজ ড্রপ জিরো হলে পরে আমাদের এ আর বি তে যে আমরা পটেনশিয়াল পাবো, এটা মূলত এই জেড থ্রির অ্যাক্রসে যে পটেনশিয়াল ড্রপ হবে, এই পটেনশিয়াল ড্রপের সমান। তাহলে এখন জেড থ্রি অ্যাক্রসে কতখানি ভোল্টেজ ড্রপ হয়, এটাকে উঠিয়ে ফেলার পরে তখন আমরা এটা নির্ধারণ করি। তাহলে এটা যখন উঠিয়ে ফেলছি তাহলে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো না, এখানে যে কারেন্ট ফ্লো এটা সাপ্লাই দিচ্ছিল,
এটা শুধুমাত্র জেড অন এর মধ্যে দিয়ে এবং জেড থ্রির মধ্যে দিয়ে এখানে আসবে। তাহলে আমরা এখানে এটাকে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, অথবা কারেন্ট বের করে নিয়ে এটাকে ভি ইকুয়ালস টু আইআর মাধ্যমেও এটাকে করতে পারি। তো যদি ভোল্টেজ ডিভাইডার রুল ফলো করে, এটা তোমাদের মনে আছে কি ভোল্টেজ ডিভাইডার রুল? ভোল্টেজ ডিভাইডার রুল ছিল যে ভোল্টেজ যে রেজিস্ট্যান্সের বা ইম্পিডেন্সের অ্যাক্রসে আমরা ভোল্টেজ জানতে চাই, ওই ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স ওই ব্রাঞ্চের ইনটু এটা ভোল্টেজ। তার মানে এখানে জেড থ্রি অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাই, তাহলে এখানে জেড থ্রি ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি, কারণ এই দুইটা এখানে সিরিজে আছে, এটা টোটাল ইম্পিডেন্স জেড অন প্লাস জেড থ্রি ইনটু এটার ইএমএফ ই। তাহলে উপরে হলো জেড থ্রি, নিচে হচ্ছে জেড অন প্লাস জেড থ্রি ইনটু ই। বুঝছো, এটি এই ইকুয়েশনটা হবে। দেখি এটা হয়েছে কিনা। তাহলে ই প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স টোটাল ইএমএফ ই ইনটু জেড থ্রি ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি। এটা কেন হলো? কারণ হলো আমরা জেড থ্রি অ্যাক্রস ইএমএফ জানতে চাই, তাহলে এটাই উপরে থাকছে ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স, এটা আমাদের নিচে যেহেতু আমরা সিরিজে আছে জেড অন জেড থ্রি, এটাকে ওভাবে রাখলাম ইনটু টোটাল ইএমএফ। এভাবে করতে পারি। আর তুমি যদি ভি ইকুয়ালস টু আইআর এর মাধ্যমে যেতে চাও, একই ইকুয়েশন পাবা। এটা কি করে পাওয়া যায় আমরা দেখি, আবারও আগে যাই। তাহলে এখানে ভি ইকুয়ালস টু আইআর যদি করতে চাই, তাহলে আমাদের এই ব্রাঞ্চের মধ্যে এখন কারেন্ট ফ্লো কত হয় এটা আমাদের জানা দরকার। কারেন্ট ফ্লো যদি আমরা ধরে নিই এখানে আই হবে, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখানে ইএমএফ হলো ই ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি। তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হলো ই বাই জেড অন প্লাস জেড থ্রি। তাহলে এই কারেন্ট ফ্লোকে তুমি যদি জেড থ্রি দিয়ে গুণ করো, তাহলে জেড থ্রি অ্যাক্রসের ভোল্টেজটা পাবা। তাহলে ই বাই জেড অন প্লাস জেড থ্রি ইন্টু জেড থ্রি হয়। তাহলে এখানে দেখো একই কথা, আমরা যেটা করবো জেড ই প্রাইম ইকুয়ালস টু ই বাই জেড অন প্লাস জেড থ্রি, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইন্টু জেড থ্রি। বুঝছো, আমরা আরেক প্লেন করিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইকুয়ালস টু এখানে আমরা সরি ইউআই জেড অন প্লাস জেড থ্রি, এটা হচ্ছে আমাদের মূলত কারেন্ট, যেটা কিনা ওই ব্রাঞ্চের মধ্যে টোটালি ফ্লো হচ্ছে, ইনটু জেড থ্রি হচ্ছে রেজিস্ট্যান্স। একই কথা, এটা বুঝতে পারলে মনে হয় তোমরা? তাহলে আমরা এটার টোটাল মানে যে ইএমএফ জেনারেটরটা আমরা এখানে যেটা রিপ্লেস করবো যেটা দিয়ে, আমরা তার ভ্যালু জানতে পারছি আর কি এটার মাধ্যমে। ই প্রাইম এটা সমান এরকম একটা ইএমএফ আমাদের লাগবে, ইএমএফ সোর্স আমাদের লাগবে আর কি। এখন এটার ওপেন সার্কিট ইএমএফটা পেয়েছি আমাদের এটার যে ওই টার্মিনাল থেকে, মানে এবি টার্মিনাল থেকে দেখলে যে যেটা হয় ইম্পিডেন্স যেটা হয় এবি টার্মিনাল দেখলে পরে সেই ইম্পিডেন্সটা আমাদের জানা দরকার। ইম্পিডেন্সটা কত হবে এবি টার্মিনালটা যদি দেখো, তাহলে জেড আর তো আমরা উঠে ফেলেছি অলরেডি, তাহলে জেড আর এখানে থাকছে না। তাহলে ইএমএফ সোর্সটা আমরা উঠে ফেলবো, কিন্তু তার ইম্পিডেন্সটা থেকে যাবে। ইম্পিডেন্সটা কত এখানে যে ইএমএফ সোর্সের, কে বলতে পারবে? ইএমএফ সোর্সের ইম্পিডেন্স কত? এখানে সম্ভবত জিরো ধরা হয়েছে স্যার। অবশ্যই জিরো, কারণ এটা ইন্টারনাল ইম্পিডেন্স নাই, এটার ইম্পিডেন্সটা এখানে জিরো। তাহলে এটা ইম্পিডেন্স যদি জিরো হয়, তাহলে আমরা এটাকে উঠিয়ে দিলাম, মানে হলো এই একটা জেড অন যে ইম্পিডেন্সটা এটা এর সাথে প্যারালাল হয়ে গেল, জেড অন এবং জেড থ্রি প্যারালালে হয়ে যাচ্ছে। তাহলে জেড অন এবং জেড থ্রি প্যারালাল এবং জেড টু তার সাথে সিরিজে থাকছে। তাহলে জেড অন আর জেড থ্রি যদি প্যারালাল হয়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, ইম্পিডেন্স হবে জেড অন টাইমস জেড থ্রি ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি। হ্যাঁ, আর সিরিজে থাকার জন্য এর সাথে আবার জেড টু যোগ হবে। তাহলে টোটাল যে ইম্পিডেন্স তুমি এই এ আর বি ব্রাঞ্চে পাবা, সেটা হচ্ছে এইটুকু ইম্পিডেন্স, যেটা কিনা জেড টু প্লাস এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, যেটা কিনা জেড অন ইন্টু জেড থ্রি ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি। তাহলে আমাদের দেখি আমাদের যে ইম্পিডেন্সটা কত পেয়েছি। তাহলে ইম্পিডেন্স জেড প্রাইম ইকুয়ালস টু জেড টু, যেটা বাইরে আছে সিরিজে, প্লাস জেড অন প্লাস জেড থ্রি ডিভাইড বাই জেড অন প্লাস জেড থ্রি, যেটা আমাদের সিরিজে ছিল, প্যারালালে ছিল যেটা। তাহলে এটার ওপেন সার্কিট ইএমএফ আমরা পেলাম, এবং এটা টার্মিনাল থেকে দেখলে আমরা যে ইম্পিডেন্স যেটা দেখবো সেই ইম্পিডেন্সটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই যদি আমাদের ইম্পিডেন্স হয়, এই যদি আমাদের ইএমএফ সোর্স হয়, তাহলে আমাদের কারেন্ট কত হবে? কারেন্ট হবে লোডের মধ্যে দিয়ে আই ইকুয়ালস টু ই বাই আর, মানে ই বাই জেড প্রাইম। তাহলে এখানে ই এর ভ্যালু হচ্ছে আসলে ই প্রাইম, যেটা এখানে ই প্রাইমটা আমরা এখানে রাখলাম কোথায়, হ্যাঁ, আই ইকুয়ালস টু ই প্রাইম ডিভাইডেড বাই ই প্রাইমে রেখেছি, এটা ভ্যালুটা আমরা এখানে বসাইনি। আর জেড জেড প্রাইম ইকুয়ালস টু কত হবে, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে, আই ইকুয়ালস টু, সার্কিটটা দেখি আমরা আগে, এই যেটা ইকুইভ্যালেন্ট বলছি তার মধ্যে আসলে এখানে যে কারেন্ট ফ্লো হবে সেটা এখানে একটা সিরিজে জেড প্রাইম থাকছে আর একটা লোড ইম্পিডেন্স এখানে থাকছে জেড আর। তাহলে এর মধ্যে যে কারেন্ট ফ্লো ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমরা এখানে প্রপোজ করছি আর কি, যেটার ইকুইভ্যালেন্ট হবে,
সেখানে আমরা রাখছি হলো একটা এগুলো এই ইমেজটাকে, মানে এটাকে যদি আমরা এই টার্মিনাল থেকে দেখলে পরে যে ইম্পিডেন্স পাই, এটা একটা ইম্পিডেন্স এখানে সিরিজে, আর লোডটা এখানে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এর মধ্যে টোটাল কারেন্ট এখন যেটা ফ্লো হতে পারে এই জেড অন সরি জেড প্রাইম আর ই প্রাইম লাগানোর পরে এই কারেন্টটা হবে এটার আই ইকুয়ালস টু ভি বাই আর, মানে ই ডিভাইডেড বাই টোটাল এই ইম্পিডেন্স গুলো যেটা কিনা জেড প্রাইম এবং জেড আর এর যোগফল। তাহলে এটা করে আমরা আই আর একটা পাবো। তাহলে আই আর ইকুয়ালস টু ই প্রাইম ডিভাইডেড বাই জেড প্রাইম প্লাস জেড আর, এটা হওয়া উচিত। এখন এটা হয় কিনা, আমরা এখনো যে আগের যে রিলেশনটা এখানে পেলাম, মানে এটা এখানে হয়, মানে এখানে এই ইকুয়েশনটা দেখো, এই যে আই আর এর যে রিলেশনটা এটা এরকম হয় কিনা। এখন আই আর এর যে রিলেশন এখানে আমাদের উপরে আছে হলো জেড থ্রি ই ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড থ্রি। আমরা এখানে পেয়েছি আই আর সমান হলো আসলে ই প্রাইম। ই প্রাইমের মানেটা কি? ই প্রাইমের মানে কিন্তু ওই যে দেখো জেড থ্রি ইন্টু ই ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড থ্রি, তার মানে এটা উপরের অংশটা একই। নিচে কি আছে? নিচে আছে হলো জেড প্রাইম প্লাস জেড আর। তাহলে এখানে জেড প্রাইমের জায়গায় আসলে জেড টু প্লাস জেড ওয়ান জেড থ্রি ডিভাইড বাই জেড ওয়ান প্লাস জেড থ্রি, এইটুকু অংশ আছে। তাহলে এখানে যেটা ওই একই অংশ এখানে আছে কিনা, জেড টু আছে এখানে, তারপরে কি হবে প্লাস এইটুকু অংশ আমাদের এখানে থাকছে আর কি। আচ্ছা, এটা মাইনাস কেন দিলাম? আমাদের তো এটা মাইনাস এখানে হবে না, এটা প্লাস, এটা একটু ভুল ছিল, তোমাকে বলনি। এটা প্লাস, ও সরি সরি সরি, এটা না, নিচেরটা, কারণ আমরা এখানে মাইনাস দিয়ে তোকে ইয়া করে দিয়েছি। এটা প্লাস হবে, এখানে একটা মাইনাস ঠিক আছে, কিন্তু এটা একটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের যেটা আছে, যেটা এখন আমাদের যে জেড টু প্লাস এই জেড ওয়ান জেড থ্রি, এটা প্লাস এটা থাকছে আমাদের। তাহলে আয়ার এর ভ্যালুটা হলো আসলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেড প্রাইম প্লাস জেড আর। তাহলে আমরা এখানে একই পাচ্ছি। তাহলে আমাদের যে আগের সার্কিটের যে কারেন্ট আমরা ক্যালকুলেশন করেছিলাম প্রথম সার্কিটের, যেটা আমাদের আগে ছিল, এটার যে আয়ার আর আমরা যে পরে যে সার্কিটটা প্রপোজ করছি সেটার যে আয়ার, এই ভ্যালুটা মূলত একই। কারণ এখানকার যে আয়ারটা দেখো, এটা এখানে করো উপরের অংশটা ই প্রাইম, উপরের অংশটা ই প্রাইম এখানে, এটা আসলে আসলে এখানে আছে হলো জেড প্রাইম প্লাস জেড আর, এখানে তাহলে ওই জেড প্রাইম প্লাস জেড আর এটাই থাকছে। তাহলে আমাদের দুই কারেন্টই আমাদের মূলত সমান, আমাদের কারেন্টের ভ্যালুটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে যেহেতু কারেন্টের ভ্যালুটা আমরা সমান পাচ্ছি, তার মানে হলো আমাদের এই থেভেনিনস থিওরেমটা প্রুভড হলো। আমরা এভাবে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে বসাতে পারি। এটুকু তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা বা জটিল মনে হলো কিনা? জি স্যার ক্লিয়ার, কিন্তু একটা সমস্যা আছে স্যার। বলো। অবশ্যই। ফিগার 1A-টাতে স্যার একটু ফিগার 1A, হ্যাঁ স্যার, এই ফিগারে যে আইএস এবং আইআর সেটা কতটা? কারণ মানে আমরা যখন আগে শিখছি তখন হচ্ছে ই থেকে সোর্স থেকে কারেন্ট বের হয়েছে, আই কারেন্ট জেড ওয়ান এর মধ্য দিয়ে গেছে এবং সেখানে যে ট্রিপল পয়েন্ট আছে ওইখানে গিয়ে ভাগ হয়েছে আই ওয়ান আর আই টু তে। তার মানে হচ্ছে জেড ওয়ান এর মধ্যে যেটা যাচ্ছে সেটা জেড থ্রির মধ্যে যাচ্ছে না, জেড থ্রির মধ্যে কম কারেন্ট যাচ্ছে। কিন্তু এখানে পুরো যে ইয়াটা আপনার প্রথম যে মেশটা, মেশ ওয়ানে আইএস কারেন্ট ধরা হয়েছে, এইটার পরিমাণটা ওই আই এবং আই ওয়ান এর রেসপেক্টে কত স্যার? হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে। আমরা আগে যেভাবে ধরেছিলাম সেটা এখান থেকে ব্রাঞ্চ হয়ে দুইটা ব্রাঞ্চ হলো আই1 এবং আই2, এবং আই1 এবং আই2 কখনোই আই এর সমান না, তাই তো? এটা কখনো সমান এখানেও না, কিন্তু আমরা জি এখানে স্যার। যেটা ধরেছি যে এই মেশটা যদি আমরা ধরি যে টোটাল আইএসটি এর মধ্যে ফ্লো হচ্ছে, তাহলে এটাকে আমরা আরেকটা ভাবে দেখতে পারি, যেটা কিনা এখানে যদি টোটাল আইএসটা যদি ধরে নিই, এবং এখানে তাহলে আমাদের যখন যদি এখানে যদি আমরা টোটাল আইএস যদি এর মধ্যে ফ্লো হয় ধরে নিই, তাহলে আমাদের এখন ধরতে হবে যে এটা এভাবে এটা ঘুরে আসবে, যেটা কিনা আয়ার। তাহলে আয়ারটা যতখানি এদিকে গেছিল ওইটুকু অংশ এই আইএস থেকে বিয়োগ হবে, এবং তা হবে এই টোটাল এই জেড থ্রির মধ্যে কারেন্ট। বুঝছো? আসলে যে এই জেড থ্রির মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আসলে হবে আইএস মাইনাস আইআর। আইএস মাইনাস আইআর এই পরিমাণ কারেন্ট আসলে জেড থ্রির মধ্যে ফ্লো হবে। এবং তুমি যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশন কল্পনা করো, তাহলে আমাদের এই আইআরটা কখনো, মানে এখানকার যে কারেন্ট ফ্লো যেটা, এটা আসলে এখান থেকে এখানে কখনো যাবে না। এদিকে যদি আমরা কোনো পটেনশিয়াল সোর্স না, মানে ইএমএফ সোর্স যদি এদিকে অ্যাপ্লাই না করি, আমাদের পুরো সার্কিটটা যদি এটাই হয়, তাহলে এই আইআর যেটা, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জেনারেলি যাবে না। কারণ হলো আমাদের এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল পয়েন্ট। এই লোয়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে হায়ার পটেনশিয়াল পয়েন্টে আমাদের কারেন্টটা যাবে না। কিন্তু আমরা এখানে এটাকে ধরেছি যাবে, যে যখন আমরা আইএসটা উপরে বলেছি যে টোটাল আইএসটা নিচে আসছে, তাহলে যেহেতু টোটাল আইএসটা এখানে নিয়েছি এটাকে ব্যালেন্স করার জন্য, তাহলে ওইটুকু কারেন্ট আমাকে এদিকে, আমি যদি এখানে না বলি তাহলে এটাকে আমরা ব্যালেন্স করতে পারবো না। বুঝছো? এই কারণে এটা এইভাবে এটা প্রমাণ করেছে, তোমাদের এই বইটা এইভাবে প্রমাণ করেছে।
তবে আসল যে কথাটা হলো সেটা হলো যে আমাদের এখানে ব্রাঞ্চ কারেন্ট যেটা হবে এটা হচ্ছে আসলে এই দুই কারেন্টের বিয়োগফল। এখানে যে কারেন্ট আসছিল জেড ওয়ান এর মধ্যে দিয়ে আর জেড টু তে যে কারেন্টটা চলে গেল ওই দুটার যে বিয়োগফল ওটা জেড থ্রি এর মধ্যে দিয়ে যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? ক্লিয়ার না স্যার, কিন্তু আচ্ছা, ক্লিয়ার না হলে আবার বলো, তুমি সমস্যা নেই তো, যতক্ষণ ক্লিয়ার না হবে আমরা আলোচনা করতে পারি, সমস্যা নেই। স্যার যেটা আমরা এতদিন ধরে শিখছি সেটা তো সত্য, আর হ্যাঁ এখানে যেহেতু প্রমাণ করছে নিশ্চয়ই কোনো একটা থিওরি ইউজ করছে। আমার মনে হয় স্যার এখানে সুপারপজিশন থিওরি ইউজ করছে স্যার, যে হ্যাঁ, আই সর্বোচ্চ থিওরি অ্যাপ্লাই করা হবে অবশ্যই। সেইটা হিসেবে স্যার আইএস আর আই এবং আই ওয়ান এর মধ্যে যে সম্পর্ক সেটা জানতে চাচ্ছি, নাহলে আমি বুঝতে পারবো না যে স্যার আইএসটা কতটা পরিমাণ, মানে এটা তো আরবিট্রারি না, নিশ্চয়ই কোনো একটা পরিমাণ না, আছে। অবশ্যই পরিমাণ অবশ্যই আছে। তুমি আইএস এর ভ্যালু যদি তুমি জানতে চাও তাহলে এখানে টোটাল ইম্পিডেন্স তুমি যদি এখন এই পয়েন্ট থেকে দেখো, মানে যে সোর্সের এখান থেকে রেসপেক্টে যদি দেখো, তাহলে টোটাল যে ইম্পিডেন্স এখানে হবে সার্কিটের, এটাকে যদি ইএমএফ দিয়ে যদি ভাগ করে তাহলে এটা আইএস এর ভ্যালুটা হবে। তার মানে এটা হলো আসলে, এটা তো ক্যালকুলেশনের মধ্যে করিনি আমি, এটা বলছি এটা করে নেবো যে জেড টু এবং জেড আর এটা সিরিজে থাকবে তখন, তাহলে এটা সিরিজে করে যা হয় ওটা হবে প্যারালাল হবে জেড থ্রির সাথে, যে ওই জেড থ্রির সাথে প্যারালালে হয়ে যা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হলো ওটা আবার জেড ওয়ান এর সাথে সিরিজে, এটা করে তুমি যা পাবো ওই ইম্পিডেন্সটা দিয়ে যদি ই কে ভাগ করো তাহলে এটা আইএস এর ভ্যালু হবে। এবং ওই আইএস এর কিছু অংশ এদিকে গেল যেটা আয়ার, ওই আয়ারটা যদি আইএস থেকে বাদ দাও তাহলে এই জেড থ্রির মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা পাবো। এটা না কিন্তু ওটা কিছু স্যার তো আমি পাচ্ছি না। আইএসটা তো স্যার পুরোটা জেড ওয়ান এবং জেড থ্রির মধ্যে দিয়ে যাবে না স্যার, এটা না, নিশ্চয়ই জেড ওয়ানে যেটা যাবে সেটা। যেটা জেড থ্রির মধ্যে দিয়ে যাবে না, কিন্তু আমরা শুধু একটা লুপ যখন কল্পনা করছি, একটা লুপ যখন কল্পনা করছি আমরা বলছি যে জেড, এই যে এই লুপটা বা এই মেশটা, এই মেশের মধ্যে দিয়ে এই একই কারেন্ট সম্পূর্ণ সব কম্পোনেন্টের মধ্যে দিয়ে যাবে, আর একটা মেশেরও একই কারেন্ট সব কম্পোনেন্টের মধ্যে দিয়ে যাবে, এইভাবেও আমরা এটা ধরতে পারি। আমাদের মেশ ইকুয়েশন দুই ভাবে সলভ করা যায়, একটা হচ্ছে তুমি যেভাবে বলছো আমরা এই পর্যন্ত যেগুলো পড়ে আসছি আর কি এভাবে, আর একটা এভাবে করা যায়, সেটা হলো আমাদের যে একটা মেশ যদি আমরা কল্পনা করি ওটা প্রত্যেকটা ব্রাঞ্চেই যদি ওই একই পরিমাণ কারেন্ট ফ্লো হয় এবং ওই ব্রাঞ্চগুলোর মধ্যে তখন আমাদের দেখতে হবে যে কোনো একটা ব্রাঞ্চ আরেকটা মেশের সাথে আরেকটা লুপের সাথে এটা কমন পড়ে যাচ্ছে, তখন ওই লুপের যে কারেন্ট ওটাও আমাকে এর মধ্যে ইনক্লুড করতে হবে, তখন আমরা এটাকে ভালো মানে এটা স্যাটিসফাই করবে আর কি, তাছাড়া এটা হবে না। আমি যদি একটা সিঙ্গেল লুপ যদি বলি এবং এই লুপের সাথে অন্য লুপের কারেন্টের যদি কোনো রিলেশন আমরা যদি না নিয়ে আসতে চাই, তখন আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট যেটা আলাদা আলাদা, ওই আলাদা আলাদা কারেন্টই আমাদের এখানে নিতে হবে। তার মানে যখন আমরা এটা করতাম যেটা সেটা হচ্ছে এটার মধ্যে আইএস আর এটার মধ্যেকার আইএস মাইনাস আইআর ইন্টু জেড থ্রি। আচ্ছা, তুমি যদি ওভাবে যদি চিন্তা করো তাহলে আমরা আরেকটা কাজ করি, এটাকে তুমি এভাবে চেঞ্জ করে ফেলো, দেখে একই হয়, এটাকে আমরা ওভাবে চেঞ্জ করে ফেলি দেখি কি হয়। আমাদের প্রথম কারেন্ট হলো, মনে করো এটার মধ্যে কারেন্ট হচ্ছে আমরা ধরি আইএস, ঠিক আছে? আইএসটা যে দুই ব্রাঞ্চের ব্রাঞ্চ হলো, একটা হচ্ছে এদিকে যাবে আর একটা এদিকে যাবে, এদিকে যে ব্রাঞ্চ এটাকে আমরা ধরলাম আই আর, হ্যাঁ, আর এদিকে যেটা যাবে সেটা হচ্ছে এডিটার বিয়োগফল, এটুকু তো ক্লিয়ার। এই ব্রাঞ্চটা জি হলো স্যার, এই কারেন্ট এবং এই কারেন্টের বিয়োগফল, তাহলে জি এই স্যার। কারেন্টটা কত? এটা ছিল আইএস, তাহলে আমরা কি আইএস মাইনাস আই আর, আইএস মাইনাস আই আর, এটাকে রাখো। ইকুয়েশন লিখতে একটু সময় লাগবে, হ্যাঁ একটু তোমরা ওয়েট করো, ইকুয়েশন লেখাটা স্যার খুবই ঝামেলার। স্যার এটা আজকে তো ক্লাস শেষ, আজকে এটা আমি নিজে নিজে চেষ্টা করি স্যার, হ্যাঁ অবশ্যই নিজে চেষ্টা করবো। নিজে নিজে চেষ্টা করবো। আর একটা জিনিস স্যার এখন বুঝতে পারছি যে মানে এখন মেশ, দেখো, জি স্যার। এখন দেখো ইকুয়েশন তুমি যেটা ইয়ে করছিলে আর কি, ওই আমি আবার কোনটা চেঞ্জ করে ফেললাম। তুমি যেটা বলছো এটা হচ্ছে আমরা রেড কালার যেটা করলাম, এই রেড কালার অনুযায়ী এরকম হওয়া উচিত আর কি। এখন দেখো এটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন কিনা, আমরা যে জেড অন ইন্টু আইএস, আর কারণ হলো জেড অন এর মধ্যে আইএস কারেন্ট ফ্লো হচ্ছিল, এটা এই কারণে আমরা এটা লিখতে পারছি। এখানে যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের যে ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে এখানকার কারেন্ট ইন্টু এটা যে ইম্পিডেন্স যেটা, তাহলে এখানকার কারেন্ট হলো আমাদের আইএস মাইনাস আইআর ইন্টু এটার ইম্পিডেন্স হচ্ছে জেড থ্রি, এর সাথে গুণ করলে এটার মধ্যে এখন টোটাল ইএমএফ সোর্স কত আছে, ইএমএফ সোর্স এই ব্রাঞ্চে আসলে ই আছে, তাহলে ই এর সাথে সমান হলো। যেটা আমরা বলছিলাম ওই একই কথা, আমরা তাহলে ওই এভাবে ধরছি, এভাবেও আমরা এটাকে লজিক দিয়ে বলতে পারি, যদি আমরা টোটাল কারেন্টের মধ্যে ফ্লো হয় তাহলে ওই ব্রাঞ্চের কারেন্টগুলো আমাকে নিতে হবে এবং যোগ বিয়োগ
ওই ডিউরেশন অনুযায়ী আমাদের যোগ বিয়োগটা নিতে হবে, অথবা আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে যে কারেন্টের ফ্লো গুলো ওই কারেন্টের ভ্যালুর সাথে ইম্পিডেন্স গুণ করে ওইভাবে করতেই পারি। হ্যাঁ, এখন বুঝতে পারছো কিনা এটা? জি স্যার। আর কোনো কনফিউশন আছে এটাতে, এই লুপ এই মেশের মধ্যে? কারো কোনো কনফিউশন আছে? সম্ভবত নাই। আমরা উপরে এটা রেখে দিই, তোমরা নোটে এটাই পাবা, আমি এটা রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি। তাহলে আমাদের মূল যে কাজ, আমাদের যদি এটাকে প্রুভ করতে বলে তাহলে আমরা এভাবে প্রুভ করব। আর আমাদের যদি বলে যে এটার ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট ড্র করো, অথবা ইকুইভ্যালেন্ট থেভেনিন ইএমএফ এবং ইম্পিডেন্সটা বের করো, তাহলে আমাদের জাস্ট এটার ওপেন সার্কিট ইএমএফ বের করতে হবে, এবং এই ওপেন সার্কিটের টার্মিনাল গুলো থেকে যেটা আমরা এটাকে দেখতাম, তাহলে যে ইম্পিডেন্স পেতাম সেই ইম্পিডেন্সটা আমাদের এখানে বের করে এখানে বসিয়ে দিতে হবে আর কি। এই সলিউশন গুলো আমরা আরো একটু করতে পারতাম আর কি। আজকে আমাদের সময় শেষ হয়ে গেল, আমরা আজকে এখানে শেষ করি। সামনের ক্লাসে ইনশাল্লাহ এটা এখান থেকে শুরু হবে আবার। আর তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে, আর 2-3টা ক্লাসের পরেই, 4টা ক্লাস হয়তো লাগবে, তারপরে এটা শেষ হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।